দুঃখিত, লাইনটা একটু কেটে গিয়েছিল, আবার শুরু করলাম এখান থেকে। আচ্ছা, আমরা যে প্রমাণটা করতেছিলাম সেটা হলো দেখাতে হবে বা প্রমাণ করতে হবে যে কোণ PSR ইকুয়াল হাফ অফ কোণ PQR। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, এর জন্য আসলে দুঃখিত। আবার আমরা এখান থেকে শুরু করতে পারি। এই পর্যন্ত আমরা লিখেছিলাম, তাহলে এটা এই পর্যন্ত থাকুক, আবার শুরু করি। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে আমাদের PSR ইকুয়াল হাফ অফ PQR, কোণ PQR। তাহলে দুটো সমীকরণ লিখেছি, এখন আমরা দুটো যোগ করে দিলেই আমাদের প্রমাণটা ইনশাল্লাহ পেয়ে যাব। তাহলে 1 আর 2 যোগ করি, 1 + 2 implies that কোণ PQX প্লাস কোণ RQX ইকুয়াল টু কোণ PSQ প্লাস কোণ 2RSQ। তাহলে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করেছি। 1 নাম্বারের বাম পাশে কি ছিল? কোণ PQX প্লাস 2 নাম্বারের বাম পাশে ছিল RQX। তারপর ডান পাশে যেগুলো ছিল ডান পাশে যোগ করে দিয়েছে। এখন এখানে একটু দেখার বিষয় যে এই কোণটা আমরা কি লিখতে পারি? দুটো কোণের যোগফল PQX, ভালো করে খেয়াল করো, PQX প্লাস RQX, এই দুটো যোগ করলে এই দুটা কোণের যোগফল অবশ্যই পুরো কোণটা হবে, এই যে কোণটা হবে PQR। তাহলে আমরা এটা লিখতে পারি কোণ PQR ইকুয়াল, এখানে 2 কমন নিতে পারি, ব্র্যাকেট কোণ PSQ প্লাস RSQ, কোণ PQR সমান 2। আচ্ছা, এবার এটা কি লিখতে পারি? PSQ, এই যে PSQ প্লাস RSQ। তাহলে এই দুটো যোগ করলে আমরা পুরো এই কোণটা পাবো, তাহলে এই কোণটা কি হবে? কোণ PQR। আচ্ছা, PQR আর হলো PSR। এবার একটু সাইড চেঞ্জ করে নেই, সাইড চেঞ্জ করলেই হয়ে যাবে 2PSR ইকুয়াল কোণ PQR। কোণ PSR ইকুয়াল হাফ কোণ PQR। তাহলে প্রমাণিত। আচ্ছা, এখানে যে বিষয়টা, কোনো সময় কিন্তু এই প্রমাণটাও দিতে পারে, প্রশ্নটা ঘুরিয়ে দিলে এটাও দিতে পারে, এটাও আসতে পারে, আর এটা তো এখন দেয়া আছে, তাহলে আমাদের এটা প্রমাণিত। খুব সহজ একটা জ্যামিতি ছিল। যদি আরেকটু বলার চেষ্টা করি, এখানে দেয়া ছিল PSR, এই হলো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে প্রমাণটা খুবই সহজ। আমরা প্রথমে কি করব? এটা যোগ করে দিব, S, Q যোগ করে X পর্যন্ত বর্ধিত করব। করার পর দেখব এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, PQS আর হলো RQS। এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা একটা উপপাদ্য অ্যাপ্লাই করব, সেটা হলো এই যে ত্রিভুজ, আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে বর্ধিত বাহুর সাথে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটা কি হবে? বাকি যে দুটি কোণ থাকে ভিতরের দিকে, ওই দুটোর যোগফলের সমান হয়। তাহলে আমরা এখানে তাই করেছি, ওই থিওরিটা এখানে অ্যাপ্লাই করেছি। আর যেহেতু এখানে এই কোণটা সমান হবে, কেন সমান হবে? যেহেতু QPRQS একই বৃত্তের ব্যাসার্ধ, আর তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজের কি সমান বাহুর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি। এই যে এখানে ব্যাখ্যা করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে আরেকটা ত্রিভুজের যে থাকে QRS, এখানে আমরা লিখতে পারি এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 যোগ করে দিলেই হয়ে যাবে। ওকে।
আচ্ছা, এখানে আরেকটা প্রমাণ আছে। বিশেষ নির্বাচনটা মনে হয় একই হবে। এটা হচ্ছে গ নাম্বার। গ নাম্বারের চিত্রটা চেঞ্জ করতে হবে। গ নাম্বারের চিত্র হচ্ছে উদ্দীপকে যে চিত্রটা দেওয়া আছে ঠিক সেটাই। আচ্ছা, তারপর আমি দ্রুত অঙ্কন করার চেষ্টা করি। পি আর এটা উদ্দীপকের মতোই। এই হলো কিউ এস টি। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে পিটিআর। পিটিআর কোথায়? পিটিআর সমান কোণ পিএসআর। এই দুটি সমান দেখাতে হবে। আচ্ছা, তাহলে বিশেষ নির্বাচন, পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন বিশেষ নির্বাচন, মনে করি কিউ কেন্দ্র বিশিষ্ট পি আর এস টি বৃত্তে একই চাপ পিআর। একই চাপ হচ্ছে এটা পিআর এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় যথাক্রমে কোণ পি টি আর ও কোণ পিএসআর এবং কেন্দ্রস্থ কোণ পিকিউ আর। এই হলো বিশেষ নির্বাচন। আচ্ছা, প্রমাণ করতে হবে যে কোণ পিটি আর সমান কোণ পিএসআর। আচ্ছা, এই প্রমাণটা করার জন্য আমরা খ নাম্বারে যে উপপাদ্যটা প্রমাণ করেছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা অ্যাপ্লাই করবো এখানে। এখানে অঙ্কন বলতে কিছুই নাই, অঙ্কন করতে হবে না, সরাসরি প্রমাণ। তাহলে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে একটু কারেকশন করে লিখি, কেন্দ্রস্থ কোণ সরাসরি লিখে ফেলি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব এই থিওরির আলোকে আমরা লিখতে পারি কোণ, কেন্দ্রস্থ কোণ কি, এই যে এই কোণটা কেন্দ্রস্থ কোণ PQR ইকুয়াল টু কোণ PTR। এটা এক নাম্বার থিওরি। অ্যান্ড PQR কেন্দ্রস্থ কোণ PQR সমান আর একটা বৃত্তস্থ কোণ আছে PSR 2 নাম্বার। তাহলে এখন লিখতে পারো 1 ও 2 নং হতে পাই, এই দুটো যেহেতু সমান তাহলে এই দুটো সমান লেখা যায়। আর যদি এইভাবে লিখতে চাও লিখতে পারো, সমস্যা নেই। PQR ইকুয়াল PQR। তাহলে এটার মান কত? 2 PTR ইকুয়াল কোণ PSR। তাহলে 2 ক্যান্সেল, কোণ PTR ইকুয়াল কোণ PSR। এটাই তো প্রমাণ চাচ্ছে, তাই না? প্রুভড। তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর সম্পূর্ণ হলো। এখন দেখব 3 নাম্বার। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে কি আছে? উদ্দীপক 1 আর উদ্দীপক 2। উদ্দীপক 1-এ বলা আছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে খুঁটিটি গোড়া থেকে 16 মিটার দূরে মাটি স্পর্শ করে। এই অঙ্কটা কিন্তু আসলে অনেক কঠিন করা হয়েছে, সেটা সেরকম কিছু না। এটা তোমাদের বইয়ে আছে, জাস্ট একটু ডেটাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওইখানে মেবি 20 ছিল, এখানে 16, মানে 20-এর জায়গায় 16 মিটার করা হয়েছে। এটার কারণেই অনেকে ভুল করেছে, দুঃখজনক। ভুল কেন করবে? অবশ্যই বই দেখে লেখার চেষ্টা করেছো। আশা করি ভবিষ্যতের এরকম হবে না। আর একটা উদ্দীপক দেওয়া আছে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা। আচ্ছা, প্রশ্নগুলো দেখি এখন। ক নাম্বার, অবনতি কোণ ও মধ্যক কাকে বলে? সংজ্ঞা। খ, খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। গ, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। 3টা। ওকে, তাহলে আমরা এটা সলভ করার চেষ্টা করি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ, কোনো সমস্যা হচ্ছে না তো? তিন নম্বরে বেশ কয়েকজন ভুল করেছ। 16-র জায়গায় 20 দিয়ে করেছ, তাহলে কি হবে? 16 মিটার আছে, তোমরা 20 মিটার দিয়েছ। আর অনেকে মধ্যকটা বের করতে পারো না। তাহলে প্রশ্ন 3 লাস্ট অন কোশ্চেন 3। আচ্ছা, ক নাম্বার, অবনতি কোণ আর মধ্যক কাকে বলে? এগুলো সংজ্ঞা। তো তারপর বলে দেই যে অবনতি কোণটা আসলে কীরকম। ভূমির সমান্তরাল কোনো রেখার যদি নিম্ন কোনো বিন্দু ভূমির সাথে কোণ উৎপন্ন করে, এই কোণটা অবনতি কোণ, আর এটা হবে উন্নতি কোণ। ঠিক আছে? যদি ভূমির সমান্তরাল কোনো রেখা ভূমির সাথে মানে এটার নিচের বিন্দুটা ভূমির সাথে কোনো কোণ উৎপন্ন করে, সেটা হবে অবনতি কোণ। এটা অবনতি কোণ। আর এটা উন্নতি কোণ। ঠিক আছে? আচ্ছা, আর মধ্যক কাকে বলে? মিডিয়ান। তোমরা পরিসংখ্যানে অবশ্যই পড়েছ যে সেন্ট্রাল টেন্ডেন্সি অথবা কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা 3 প্রকার: গড়, প্রচুরক, মধ্যমা।
তোমাদের বইয়ে 3 ধরনের আলোচনা করা আছে। আচ্ছা, তাহলে মধ্যক হলো যদি কোনো ইনফরমেশন দেওয়া থাকে, কোনো ডেটা দেওয়া থাকে, তথ্য সারির যে তথ্যগুলো থাকবে সেগুলোকে যদি আমরা হয় অধক্রমে অথবা ঊর্ধ্বক্রমে সাজার পর মাঝখানে মাঝ বরাবর যে ডাটাগুলো অবস্থান করবে সেগুলোকেই আমরা মধ্যক বলবো। সেটা একটা হতে পারে, একাধিকও হতে পারে। যেমন আমি যদি এক্সাম্পল এরকম দিই 1 2 3 4 5, আমি কিন্তু এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। অথবা এটাকে যদি আমি 5 4 3 2 1 এভাবে সাজাই, এটা কিন্তু অধক্রমে সাজিয়েছি, তাও হবে। তো এখানে মাঝ বরাবর দেখা যাচ্ছে সাধারণত এটা। যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে তাহলে সেটা মধ্যক হবে একটা, আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে দুটি পদের গড়টাই হবে মধ্যক। যদি 6 পর্যন্ত দেওয়া থাকতো, এটা যদি 6 পর্যন্ত দেওয়া থাকে তাহলে কি হবে? তাহলে মাঝামাঝি এই দুটো, এদিকে দুটা ইনফরমেশন, এদিকে দুটো, ঠিক আছে। আবার এখানেও এদিকে দুটো ডাটা, এদিকে দুটো ডাটা, তাহলে মাঝখানের যেটা আসবে সেটাকে গড় করতে হবে। 3 আর 4 এটাকে গড় করে যা আসবে তাই হবে মধ্যক। তাহলে এখানে কত কত পদ? এখানে তৃতীয় আর চতুর্থতম পদের গড়। আচ্ছা, এখানে সংখ্যাটা গেল ক নাম্বার শেষ, খ নাম্বার। খ নাম্বারে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা খুঁটিটা এঁকে নেই। তোমরা অনেক সময় চিত্রটা ভালো করে আঁকো নি, আর চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। আর চিত্রের যে পরিমাপগুলো সেটা সঠিক হতে হবে। আমি এখানে হাত দিয়ে করেছি বোঝানোর জন্য। আর একটা বিষয় যে এই বাহুটা আর এটা, এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান হতে হবে, মানে চোখের আন্দাজে হলো। আর তোমরা যখন খাতায় করবে অবশ্যই পরিমাপ করেই অঙ্কন করতে হবে। এটার মাপ দিয়ে, কম্পাস দিয়ে মাপ দিয়ে এদিকে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরে নেই এবি একটি খুঁটি ধরলাম। এটা বি থেকে সি, অর্থাৎ বিসি উচ্চতায় সি বিন্দুতে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে এই যে পাদদেশ থেকে, মানে এখান থেকে গোড়া থেকে 16 মিটার দূরে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে। 16 মিটার। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার সেগুলো দিতে পারি। এখানে মনে করি এখানে তো খুঁটির নাম এ বি সি কিছুই ছিল না, আমরা ধরে নিয়েছি, এই জন্য এই বর্ণনাটা আমাদের দিতে হবে, এ কি, বি কি, সি কি, ডি কি। তাহলে মনে করি এ বি একটি খুঁটি হলে খুঁটি, মিনার হলে মিনার, টাওয়ার হলে টাওয়ার, গাছ হলে গাছ, যেটা দেওয়া থাকবে সেটাই। যার শীর্ষ ও পাদবিন্দু যথাক্রমে এ ও বি। খুঁটিটি সি বিন্দুতে ভেঙে গিয়ে মার্কেটটা চেঞ্জ করে সি বিন্দুতে ভেঙে গিয়ে
ভূতলস্থ ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে। আচ্ছা, তাহলে এখানে কি কি দেয়া আছে? এখানে কোণ বিসিডি ইকুয়াল 30 ডিগ্রিস, তারপর বিডি ইকুয়াল 16 মিটার, আর এখানে এসি সমান সিডি হবে, আর কি এগুলো দেয়া আছে। আর আমাদের বের করতে হবে অতএব সম্পূর্ণ দৈর্ঘ্য, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কি হবে? খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি সমান এ এবিটা হচ্ছে পুরোটাই, তাহলে এটা হবে বিসি প্লাস এসি এটা। আর এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হলো এসি 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 আর ডিসি বা সিডি সমান। তাহলে বিসি এটার জায়গায় আমরা যদি সিডি লিখে দিই কোনো সমস্যা নাই, এত মিটার। এটা বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে একটা ত্রিভুজ পেয়ে গেছি, যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাইন কস ট্যান কস সেক কোস এগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমাদের দরকার, আমাদের টার্গেটটা কি? আমাদের একটা বাহু দেয়া আছে, আমাদের দুটো বাহু দরকার, এই বাহুটাও দরকার, এই বাহুটাও দরকার, তারপর আমরা যোগ করে দিলে পুরোটা পাবো। তাহলে আমাদের প্রথমেই আমাদের ইচ্ছা হয় এটা আগে বের করে নেবো, না হলে এটা, যে কোনো একটা বের করা যাবে। তাহলে আমরা এখানে বিসিটাকে বের করতে পারি। তাহলে আমরা যদি এই দুটো বাহু নিয়ে কাজ করি, বিসি আর বিডি নিয়ে কাজ করলে কি হবে? এখানে কোণ কিন্তু এটা, কোণ যেই বাহুর সাথে থাকবে সেটা কিন্তু ভূমি। এখানে বিসিটাই কিন্তু ভূমি হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিসিটা এখানে ভূমি হবে। এখানে সবসময় যে আনুভূমিক থাকলে এটাই যে আমরা ভূমি ধরবো, এটার কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। তাহলে এটা কিন্তু মনে হচ্ছে এটা ভূমি, কিন্তু আমার তো অ্যাঙ্গেল দেওয়া আছে এটা, তাহলে বিসি এর সাথে যে অ্যাঙ্গেল দেওয়া আছে এটাকে আমরা ধরবো ভূমি। এটা যদি ভূমি হয় এটা হলো লম্ব। তাহলে আমরা ত্রিভুজ এখান থেকে পাই, ত্রিভুজ বিসিডি এ লিখতে পারি টেন, কারণ লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি? টেন। কোণ কত এখানে? বিসিডি ইকুয়াল টেন, মানে কি লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে? বিডি, আর ভূমি কত? বিসি। তাহলে টেন 30 ডিগ্রিস, আর বিডি কত? 16, আর বিসি আমরা তো বেরই করব। তাহলে টেন 30তে কত? 1/√3, 16 বাই বিসি। তাহলে বিসি ইকুয়াল 16√3, এত মিটার। আমি এখানে প্রায় লিখিনি কেন? কারণ √3 মান তো আমি বসিয়ে দিইনি, এই কারণে আমি প্রায় লিখিনি। আচ্ছা, এবার আরেকটা পার্ট বের করি। আবার ত্রিভুজ বিসিডিএ, এবার আমরা এই বাহুটার সাথে এটা নিয়ে কাজ করব। তাহলে এখানে এটা হলো লম্ব, এটা অতিভুজ, তাহলে সাইন থিটা। সাইন এখানে অ্যাঙ্গেলটা কত? বিসিডি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত এখানে? বিডি, অতিভুজ সিডি। তাহলে আমাদের সিডির মানটা বেরিয়ে আসবে সাইন 30 ডিগ্রি, বিডি 16 সিডি। সাইন 30তে কত? হাফ। তাহলে সিডি ইকুয়াল 32, এত মিটার। অতএব নির্ণয়
দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য এ বি ইকুয়াল, মান বসালে হবে, মান বসিয়ে দিই 16√3 প্লাস 32 এত মিটার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, যোগ করে দিলে 59.71 এত মিটার প্রায়, এটা আনসার। আচ্ছা, আর একটা অঙ্ক বাকি আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই ত্রিভুজটাতে এটা যদি কেউ মনে করে যে আমি এটাকে ভূমি বানাবো, তাহলে কি করতে হবে, এখানে 90 থেকে 30 বাদ গেলে এখানে 60 ডিগ্রি দিলে তাহলে এটা নিয়ে কাজ করা যাবে। আচ্ছা, গ নাম্বার। সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এখানে একটা সারণী দেওয়া আছে। আচ্ছা, রেড মার্কার ব্যবহার করলাম। তাহলে আমাদের এখানে মোট 12টা ঘর দরকার। আচ্ছা, কী কী দেওয়া আছে, প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত নম্বর, গণর সংখ্যা, আর একটা কি লাগবে আমাদের, ক্রমযোজিত গণর সংখ্যা। তাহলে প্রাপ্ত নাম্বার কত হচ্ছে, 40, 45, 50, 55, 60, 70, 80, 85, 90, 95, 100। আর গণসংখ্যা দেওয়া আছে 2, 4, 4, 3, 7, 10, 16, 6, 4, 3, 1। আচ্ছা, মধ্যক নির্ণয়ের সারণী এখানে লিখতে পারো। আচ্ছা, এখানে প্রাপ্ত নম্বর 40 পেয়েছে 2 জন, 45 পেয়েছে 4 জন, এভাবে সব গণসংখ্যা দেওয়া আছে। তাহলে এখন ক্রমযোজিত গণসংখ্যাটা বের করবো কীভাবে, প্রথমে
প্রথম যেটা আছে সেটা লিখবো 2, তারপর 2 আর 4 যোগ করলে কত হবে 6, 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 7 যোগ করলে হবে 20, 20 আর 10 30, তাহলে এটা যোগ করলে 46, তারপর 52, তারপর হলো 56, 59, 60। তাহলে মোট গড় সংখ্যা হলো 60, মানে এখানে 60 জন স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এখন তোমরা এটা যেখানে ভুল করেছো, তোমরা অনেকে কী করেছো, শ্রেণীযুক্ত মানে শ্রেণী দেওয়া থাকলে মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটা ব্যবহার করেছো। বুঝলাম না কিভাবে তোমরা করেছো এটা ব্যবহার। আচ্ছা, এখন এখানে শ্রেণী দেওয়া নাই, ঠিক আছে। তাহলে আমরা সাধারণ যে মধ্যক বের করার যে সূত্র বা নিয়ম সেটা অনুযায়ী বের করব। তাহলে এখানে মোট কতজন আছে, 60 জন। তাহলে এখানে মোট গণসংখ্যা হলো 60। এখানে মোট গণসংখ্যা 60, ঠিক আছে। তাহলে আমাদের মধ্যকের মান কোথায় পাবো আমরা? তাহলে মধ্যকের অবস্থান আমরা কোথায় জানতে পারবো? যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে বুঝতে হবে মধ্যক এখানে দুটি মধ্যক আছে। তাহলে সেটা কীরকম হবে? মধ্যক পদদ্বয় কীরকম হবে? অতএব মধ্যক পদদ্বয় একটা হবে 60/2 এততম, আরেকটা হবে 60/2 + 1 এততম। তাহলে বোঝা যাচ্ছে এখানে 30তম আর 31তম, ঠিক আছে, এই দুটি পদ। এখন 30তম পদটা কোথায় আছে? এই যে এখানে ক্রমযোজিত গণসংখ্যায় দেখা যাচ্ছে যে এখানে 30, তাহলে এইখানে এই বরাবর নাম্বারটা কত আছে? 70। আর 31 কোথায় আছে? অবশ্যই 31 46-এর মধ্যে আছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে 31তম পদ হলো 80। অতএব নির্ণয় মধ্যক। মধ্যক ইকুয়াল 30তম পদ যোগ 31তম পদ /2। তাহলে 30তম কত? 70 প্লাস 31তম হচ্ছে 80 /2। তো দুটো যোগ করলে কত হবে? 0 150। তাহলে এটাকে কাটাকাটি করলে হবে 75। এটাই উত্তর। এই হলো মধ্যক। তাহলে আমরা এখানে গ নাম্বার দিয়ে আমাদের এই কোশ্চেনটা শেষ করলাম। মাশাআল্লাহ, শেষ করতে পারায় সর্বপ্রথম আল্লাহকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা আমার এই লাইভটার নিচে কমেন্ট করবে, তাহলে আমি সেই কমেন্ট থেকে বুঝতে পারবো কোথায় তোমাদের প্রবলেম। তাহলে সেটা নিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তী লাইভ দেখার জন্য বা লাইভে যুক্ত হওয়ার জন্য, লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।